ছাড়াই মেনে নিয়েছে। দেখি তোমার মনে আছে কিনা কয় বছর আমরা রিলেশনে ছিলাম? 4 বছর। কত সাল থেকে? তো অনেকে কোশ্চেন ছিল যে ভাইয়া কি কম্পিউটার ইঞ্জিনিয়ার কিনা। না, কম্পিউটার ইঞ্জিনিয়ার না, ফিজিক্যাল ডিজাইন। লাজুক কেন তুমি? তোমাকে ছোটবেলায় লজ্জাবতী গাছ দেওয়া হয়েছিল? আচ্ছা, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তো অনেক 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 প্রশ্ন, মানে সবার 4-5টা কোশ্চেনের মেইন প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমাদের হচ্ছে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে আমরা কোনো ডেইলি ব্লগ না, আপনাদের মোস্ট রিকোয়েস্টেড প্রশ্নোত্তর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের করা প্রশ্ন নিয়ে আমরা উত্তর বলবো। তো আমি লাস্ট 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম আমার কমিউনিটিতে যে আপনাদের প্রশ্নগুলো সেখানে ড্রপ করার জন্য। আমি আসলে 2 দিন আগে দেওয়ার কারণ হচ্ছে আমি ভেবেছি যে 2 দিনে হয়তো 50-60টা কোশ্চেন জমা হবে, তারপর আমি ওখান থেকে অ্যান্সার দেবো। বাট 325টা কোশ্চেন 2 দিনে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে আল্লাহ এতগুলো কোশ্চেনের অ্যান্সার আমি কিভাবে দেবো। তারপর সিলেক্ট করে দেখলাম যে 325-এর মধ্যে প্রায় 320টা কমেন্টই এরকম ছিল যে আপু মানে সেম কোশ্চেন ছিল, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ, তারপরে মালয়েশিয়াতে কবে এসেছি, বিয়ের কাহিনী, পড়াশোনা কোথা থেকে হয়েছে, সো এরকম টাইপেরই। তো ভাবলাম ওকে ফাইন, তো যেহেতু একই টাইপের কোশ্চেন সবগুলো, তো ওগুলো নিয়ে আমি অ্যান্সার দেবো। আর যেগুলো একটু ডিফারেন্ট টাইপের ছিল, যে ওগুলো বাইরে কিছু কোশ্চেন ছিল, তো সবকিছু মিলিয়ে আজকে আমাদের ভিডিওটা থাকছে। প্রশ্নের উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমাদের পরিচয় দিই, মানে অনেকে তো আমাদের নামও জানতে চেয়েছে। আমার নাম তো অনেকেই জানে, যেহেতু আমার চ্যানেলের নাম নিশিস নেস্ট, তো আমার নাম তো নিশি, আর আমার হাজবেন্ডের নাম হলো আলভি। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তরে যাই। আমি র্যান্ডমলি অনেকগুলো কোশ্চেনের স্ক্রিনশট দিয়ে রেখেছি, তো আমি সেভাবে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, নামিরা মায়ামিন লিখেছে অ্যামেলিয়ার পুরো নাম কি? সে 4টা কোশ্চেন করেছে একসাথে। সো অ্যামেলিয়ার পুরো নাম কি? ডু ইউ লাভ ইউর ফ্যান্স? তোমার পুরো নাম কি? অ্যামেলিয়ার বয়স কত? আচ্ছা, অ্যামেলিয়ার পুরো নাম হলো অ্যামেলিয়া আফশিন। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হচ্ছে অ্যামেলিয়ার। তো ওর পুরো নাম হচ্ছে অ্যামেলিয়া আফশিন। অনেকে অ্যামেলিয়ার নামের মিনিং জানতে চান। অ্যামেলিয়ার নামের মিনিং হচ্ছে, এটা একটা অ্যারাবিক ওয়ার্ড। আমরা মানে আবার এটাও কোশ্চেন ছিল অ্যামেলিয়ার নাম কে রেখেছে, তো আমরা দুজন মিলিয়ে আসলে রেখেছি। এটা একটা অ্যারাবিক ওয়ার্ড যেটা এ দিয়ে স্টার্ট হয়। এটার রিয়েল প্রোনাউন্সিয়েশন, মানে আমি যদি অ্যারাবিকে করি তাহলে হচ্ছে আমেলিয়া। তো আমেলিয়া সেভাবে না বলে আমরা হচ্ছে, যেহেতু বাঙালি কথায় কথা সেভাবে অ্যামেলিয়া চলে এসেছে। যাই হোক, এটার মিনিং হচ্ছে ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য। তো অ্যামেলিয়া আফশিন আমরা একসাথে সেট করে রেখেছি। আফশিন মানে হচ্ছে শাইনিং স্টার, তো অ্যামেলিয়া আফশিন সব মিলিয়ে হয় ট্রাস্টওয়ার্দি শাইনিং স্টার, এরকম। আচ্ছা, ডু ইউ লাভ ইউর ফ্যান্স? এটার অ্যান্সার হচ্ছে আমি কাউকে আমার ফ্যান্স মনে করি না, মানে আমার ফ্যান্স আছে এরকম আমি কখনোই ভাবি না। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলির মতো, তো দে আর নট মাই ফ্যান্স, দে আর মাই ফ্যামিলি। সো অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে ভালোবাসবো না কেন, অনেক বেশি ভালোবাসি। আমার পুরো নাম, তোমার পুরো নাম কি জিজ্ঞেস করেছে, মানে আমার পুরো নাম হচ্ছে নাইমা ফেরদৌস নিশি। মানে নাইমা ফেরদৌস হচ্ছে আমার মেইন নাম, ডাক নাম হচ্ছে নিশি। অ্যামেলিয়ার বয়স কত? অ্যামেলিয়ার বয়স হচ্ছে নভেম্বরের 6 তারিখে ওর 1 বছর পূর্ণ হয়েছে, তো 1 বছর কমপ্লিট হয়ে 2 রানিং। সেকেন্ড কোশ্চেন বলি এবার। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে মাজেদা আক্তার লিখেছে আপু আপনার বাপের বাড়ি কোথায় এন্ড শ্বশুর বাড়ি কোথায় বলবেন প্লিজ? আমার বাবার বাড়ি হচ্ছে মানে আমার জন্ম ঢাকাতে, আমার বাবা হচ্ছে তার কলেজ জীবনেই বলতে গেলে ঢাকায় চলে এসেছে। তো বেসিক্যালি আমার দাদুর বাড়ি হচ্ছে চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর যেটা। তো সেইভাবে আমি বাড়িতে কখনো যাইনি, তবে হ্যাঁ আমার রুট বা শিকড় যেটা সেটা হচ্ছে চাঁদপুরে। আর আমার বাবার বাসা হচ্ছে উত্তরা এয়ারপোর্ট যেটা, সেখানে আমাদের একটা ছোট নিজেদের বাড়ি আছে, তো ওটাই হচ্ছে আমাদের বাড়ি। আর তোমাদের বাড়ি বলো, মানে আমার শ্বশুর বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে ফেনীতে, বাট অরিজিনালি কুমিল্লা দাউদকান্দি থেকে। সো বাট দাদুর বাড়ি তো রুট কুমিল্লা, বাট তোমার দাদুর বাড়ি ফেনী। আমার দাদুর বাড়ি ফেনী, মানে তোমার দাদা সেখানে মুভ করে গেছিল। সেই যুদ্ধের পরেই আসলে দাদা ওখানে মুভ করছে। দাদা বিএডিসি তে জব করতো, ফেনীতে একটা বিএডিসি খামার আছে, ওইখানে সে যুদ্ধের পরেই ওখানে মুভ করছে।
তো আবার আমার ফ্যামিলির বেশিরভাগ মানুষের জন্ম হচ্ছে যশোরে, সো এটা আসলে সরকারি কর্মজীবীদের যাদের যা হয় আর কি। কোশ্চেন হচ্ছে সাজিয়া রহমান লিখেছে, একা একা মালয়েশিয়া কিভাবে আসছো, এই কাহিনীটা বলো আপু। অ্যামেলিয়া তো আরো ছোট ছিল, কেমন ছিল জার্নিটা? জার্নিটা অনেক বেশি কষ্টের, মানে রাফ ছিল। তবে ডিটেইলি বলবো আমি, এটা আসলে খুব কোশ্চেন আনসার হিসেবে এভাবে করে এক্সপিরিয়েন্স করেটা বলা যাবে না। মানে ও ছিল মাত্র 3 মাস ও কমপ্লিট হয়েছিল, তো তখন একা একা এসেছি, তো সেটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও করবো। কারণ অনেকে আমার কাছে এটাও জানতে চায় যে আপু বেবিকে প্রথম প্লেনে যখন নিয়ে এসেছো কি কি ডিফিকাল্টিস ফেস করেছো বা কি কি করেছিল, সো সেগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো ইনশাল্লাহ। তবে যেটা জিজ্ঞেস করেছিলেন যে কষ্ট হয়েছিল কিনা, তো জার্নিটা আসলে মানে কঠিন ছিল। যাই হোক, পূরণ হয়ে গেছে, যেভাবে হোক পার করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে খালেদ হাসান লিখেছে, আমার প্রশ্ন, লিখে একটা লাভ ইমোজি দিয়েছে। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, তোমার বার্থডে কবে, সেকেন্ড কোশ্চেন। থার্ড হচ্ছে তোমার আর ভাইয়ার বিয়ের গল্প জানতে চাই। আচ্ছা, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তো অনেক 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 প্রশ্ন, মানে সবার 4-5টা কোশ্চেনের মেইন প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমাদের হচ্ছে লাভ কাম অ্যারেঞ্জ, লাভ ম্যারেজ, তারপরে হচ্ছে ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার বার্থডে কবে, আমার বার্থডে হচ্ছে 24শে ফেব্রুয়ারি। তোমার আর ভাইয়ার বিয়ের গল্প শুনতে চাই ইনশাল্লাহ, বিয়ের গল্প, লাভ স্টোরি, আপনাদের এত মানে এত ইচ্ছা জানার, মানে সবাই অনেক বেশি ইন্টারেস্টেড বলছিল যে আপু জানতে চাই তোমার লাভ স্টোরিটা, ইনশাল্লাহ লাভ স্টোরিও একদিন শেয়ার করবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলি। ফাতেমাতুজ জোহরা ইয়ানুন মেবি, হ্যাঁ, প্রথম কোশ্চেন ছিল ওনার, অ্যামেলিয়ার চুল কয় মাস থেকে রেখেছো আপু। সেকেন্ড, তোমার আর ভাইয়ার হাইট কত। থার্ড কোশ্চেন, তোমরা কয় ভাই বোন। আচ্ছা, অ্যামেলিয়ার চুল কয় মাস থেকে রেখেছি। অ্যামেলিয়ার চুল ওর অ্যামেলিয়া যে আমাদের কথা বলতে দিচ্ছে এটাই অনেক, মানে শব্দ ঠাসঠুস শব্দ করবে, কিছু করার নেই। যাই হোক, তো প্রথম কোশ্চেন ছিল যে অ্যামেলিয়ার চুল কয় মাস থেকে রেখেছো। ওর বার্থডে চুল একদমই ছিল না, একদমই কম ছিল। তারপরে ওর বাবা বলছিল যে না চুল ফেলো না, চুল ফেলো না, কিন্তু আমরা কয়দিনে চুল ফেলেছিলাম। 7 দিনে যে আকিকাটা দেয়, ওই দিন হচ্ছে ওর চুলটা ট্রিম করা হয়েছিল। ট্রিমই তো, মানে একদম ব্লেড লাগানো হয়নি, দাড়ির যে ট্রিমার থাকে ওটা দিয়ে হচ্ছে একদম ওর গোড়াটা রেখে ট্রিম করা হয়েছিল। সো সেই দিক থেকে ওর চুল একবারও এখনো পুরো টাক করা হয়নি। এটাই। তোমার আর ভাইয়ার হাইট কত। আমার হাইট হচ্ছে 5'3", আর তোমারটা কত। 5'8". থার্ড কোশ্চেন, তোমরা কয় ভাই বোন। আমরা 2 ভাই বোন, মানে আমি বড়, তারপর আমার একটা ছোট ভাই। 3 ভাই বোন, আমরা 2 ভাই বোন, আমি বড় আর আমার ছোট ভাই। নেক্সট কোশ্চেন হচ্ছে ইমরান হোসেন লিখেছে, তোমার প্রিয় রং কি, তোমার কি খেতে ভালো লাগে, কি করতে ভালো লাগে, বাংলাদেশে কবে আসবা। আমার প্রিয় রং, তুই বলো তো আমার প্রিয় রং কি। হলুদ, লাইট কালার। আমার প্রিয় রং সাদা। কত কনফিডেন্স দিয়ে বললাম যে আমার প্রিয় রং কি, বলো। যাই হোক, আমার প্রিয় রং হলুদ, মানে এভরি লাইট কালার, হলুদেরও একদম ইয়েলোইশ, ব্লুইশ, পিঙ্কিশ, সবকিছুর সাদার সাথে 1 ফোঁটা করে ও সব রং দিলে যেরকম হয় ওরকম কালার আমার পছন্দ। বাট মেইনলি আমি সাদার ফ্যান। পারো নাই, আমার প্রিয় রং কি তুমি জানো না। আমি জানতাম হলুদ। কবে হলুদ। তোমার কি খেতে ভালো লাগে। আমার ঝাল, ঝাল এভরিথিং। চিকেন আমার মোস্ট ফেভারিট, সব থেকে প্রিয় খাবার হচ্ছে চিকেন, চিকেনের সব আইটেম, বাট অবশ্যই ঝাল হতে হবে, মিষ্টি চিকেন না। এটা কেন বলছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি কোথায় যেন কি ফুড অর্ডার করেছিলাম, আমাকে মানে আমি চিকেনের উইংস পিস অর্ডার করেছিলাম, বাট ওটা কি দিয়ে রান্না করেছে আমি জানি না, গুড়ের শিরা না কি জানি। তুমি ক্যামেরার বাইরে চলে গেছো কেন। পরে দেখি যে মিষ্টি চিকেন, আমার লাইফের বাজে খাবারের মধ্যে একটা ছিল ওটা। তো ঝাল আমার পছন্দ, আমাকে কেউ দাওয়াত দিলে ঝাল করে খাওয়াবেন। কি করতে ভালো লাগে, আমার গল্প করতে বেশি ভালো লাগে, আড্ডা দিতে বেশি ভালো লাগে, ফ্রি টাইম স্পেন্ড করতে বেশি ভালো লাগে, ঘুমাতে মানে মোটামুটি, বাট মানে সবাই বলবো কি আমার ঘুমাতে ভালো লাগে, বাট আমার হচ্ছে আড্ডা দিতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। বাংলাদেশে কবে আসবা সেটা আসলে অনিশ্চিত, আমি নিজেও বলতে পারছি না। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে সুমাইয়া আহমেদ লিখেছেন,
আপু, আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি যেতে চাই কিন্তু একেবারে নাকি যাওয়া যায় না, ট্যুরিস্ট ভিসা 3 মাসের বেশি নাকি থাকা যায় না, আপনি কিভাবে মালয়েশিয়ায় গিয়েছেন? এটা তো তুমি আনসার দিতে পারবা। ট্যুরিস্ট ভিসার কথা বলেছে যে ট্যুরিস্ট ভিসাতে 3 মাসের বেশি নাকি থাকা যায়, 3 মাসের বেশি থাকা যায়। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা 3 মাসের মধ্যে বেশি থাকা যায় না, ঠিক আছে। বাট নর্মালি ট্যুরিস্ট ভিসায় 3 মাসের বেশি থাকা যায় না, রাইট। বাট ওরা আছে হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায়। সো যারা এখানে এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসে অথবা প্রফেশনাল ভিজিট পাস নিয়ে আসে, তারা চাইলে ডিপেন্ডেন্ট পাস অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে যতদিন আমার এমপ্লয়মেন্ট পাস অ্যাক্টিভ থাকবে, ওরাও ততদিন আমার সাথে থাকতে পারবে। মানে ওনার হাজবেন্ড মালয়েশিয়াতে আছে। আচ্ছা, আমি জানি না ওনার হাজবেন্ড, যেহেতু আমি জানি না কোন ক্যাটাগরিতে আছে। যদি এমপ্লয়মেন্ট পাসে থাকে, যদি ক্যাটাগরি 2 অথবা 1 হয়, তাহলে উনি চাইলে ওনার ফ্যামিলি স্পাউস এবং চিলড্রেন নিয়ে আসতে পারবে। ইভেন মা বাবাকেও আনতে পারবে, তবে ওটা হচ্ছে সম্ভবত 6 মান্থস এট এ টাইম। মানে বাবা মা আসবে, এসে 6 মাস পর পর হচ্ছে 6 মাস পর ভিসা রিনিউ করতে পারবে। তার মানে চাইলে সে লং টার্ম থাকতে পারবে। লং টার্ম সোশ্যাল ভিজিট। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ভিসার ক্যাটাগরি, তাই তো? মানে তুমি কোন ভিসাতে আসছো, মানে আপনার হাজবেন্ড কিসে জব করছে, সেই ভিসার ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার মানে স্পাউস রিলেটেড। ভিসা তো না, অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট ক্যাটাগরি, যেটা ইপি, তাই তো? না, ইপি হচ্ছে আমারটা, বাট ইপি ছাড়াও আরো 2টা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে টেম্পোরারি এমপ্লয়মেন্ট পাস। আচ্ছা, আমাকে এই কোশ্চেনটা অনেকেই করে যে ভাইয়া কিভাবে এসেছে বা ওরকম, তো তুমি ডিটেইল একদিন তোমার জার্নিটা নিয়ে বলবা? বলবো আচ্ছা, তো যাই হোক, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ডিপেন্ড করবে কোন ক্যাটাগরিতে আছে। তো আর ট্যুরিস্ট ভিসাতে 3 মাসের বেশি থাকা যায়, সেটা হচ্ছে ওই তো ট্যুরিস্ট ভিসা না, মেবি ভিজিটিং। তুমি যেটা বললে 3 মাস বেশি থাকা যাবে না, বাট ডিপেন্ডেন্ট পাস নিতে পারলে যতদিন হাজবেন্ড থাকবে বা যতদিন স্পাউস আছে এখানে ততদিন থাকতে পারবে। ইসরাত জাহান লিখেছে, তোমাকে দেখি ফুল টাইম হাউসওয়াইফ এন্ড আ গ্রেট মম। ওকে, তোমার কোনোদিন এরকম মনে হয় না যে আমিও একটা জব করি, ক্যারিয়ার করি? নেগেটিভ ভাবে জিজ্ঞেস করিনি। আমি তোমার এত ধৈর্য দেখে মাঝে মাঝে অবাক হই, কিভাবে পারো? আমি হলে কিছুদিন পর ডিপ্রেসড হয়ে যেতাম যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমি একটু জব করতে চাই, ক্যারিয়ার করতে চাই, সংসার আর কত এভাবে করে যাব। থ্যাংক ইউ সো মাচ ইসরাত জাহান, আপনার কোশ্চেনটা আসলে অনেক সুন্দর ছিল। আমার মানে ধৈর্য যেটা, সেটা হচ্ছে যে সবারই কিন্তু পড়াশোনা করলে, যেমন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা ইচ্ছা থাকে যে আমি এটা হতে চাই বা এরকম করতে চাই। তো আমার লাইফে সবকিছু হুটহাট হয়ে গেছে। যেমন আমি বলি, আচ্ছা, আমার পড়াশোনা নিয়ে আমি একটু পরে বলছি যে কোথায় পড়েছি, বাট এটুকু মানে ইনসিডেন্টটা বলি। সেটা হচ্ছে আমি যখন মাস্টার্স স্টার্ট করি, আমার মাস্টার্সের ছিল 3টা সেমিস্টার। আমি প্রথম সেমিস্টার কমপ্লিট করার আগেই আমি কনসিভ করে ফেলি। সো তখন আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে আমার পক্ষে পড়াশোনা বা আমার বেবি, দুটা থেকে একটা চুজ করতে হয়। তখন আমার মনে হচ্ছে ওকে ফাইন, এখন আমার প্রায়োরিটি হচ্ছে আমার বেবি। সো আমার প্রথমে এটা করা উচিত। তারপরে আমি ইনশাল্লাহ, যদি মানে আমার প্ল্যান ছিল এরকম যে ও হবে, তারপরে কিছুদিন পরে হচ্ছে আমি আবার হয়তো স্টার্ট করব। সো সেক্ষেত্রে আমি বলবো যে প্রায়োরিটিটা অনেক বড় ব্যাপার, যে আগে কোনটা দরকার। এখন আমার মনে হয় একটা বাচ্চার 2 বছর 3 বছর পর্যন্ত তার বাবা মার কেয়ারটা সবচেয়ে বেশি দরকার। তারপরে হচ্ছে সে মোটামুটি মাস্টার্সটা আমি ড্রপ করেছি, বাট আমার প্ল্যান ছিল যে ফ্যামিলি হওয়ার পর ও 3 মাস পরে আমি হয়তো বা মাস্টার্সটা কন্টিনিউ করবো, যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাস ছিল। বাট মালয়েশিয়া চলে এসেছি, সবকিছু মিলিয়ে হয়নি। আবার এখানে আসার পর প্ল্যান ছিল যে মালয়েশিয়াতে এসে মাস্টার্সটা করব, তবে দেখা যাক, ইনশাল্লাহ ভবিষ্যতে ইচ্ছা আছে মাস্টার্সটাকে কমপ্লিট করবো, তারপরে ক্যারিয়ার। আর এর মধ্যে তো আছেই ইউটিউবিং তো করছি, একটা টাইম মানে সময় কাটানো বা নিজেকে একটা ক্যারিয়ার হিসেবে চয়েস হিসেবেও তো এটা একটা ভালো অপরচুনিটি ছিল। তো এটাও আমি এই জন্য স্টার্ট করেছিলাম আর কি। যাই হোক, তারপরেও কোশ্চেন করেছে রুকসাত রহমান মিম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। Want to know your educational institutions and degrees because I think you are so much familiar to me. আচ্ছা, এডুকেশনাল ইনস্টিটিউশনস, আমি আমার স্কুল কমপ্লিট করেছি। আচ্ছা, একদম ছোট থেকে বলি, আমি ক্লাস 2 পর্যন্ত আমাদের এলাকার একটা কিন্ডারগার্টেনে আমি পড়েছি। তারপর ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি উত্তরা হাই স্কুলে, যেটা সেখানে আমি পড়েছি। তারপর ক্লাস 9 থেকে এসএসসি দিয়েছি হচ্ছে আমাদের এলাকার পাশেই একটা মানে স্কুল ছিল, উইজডম বেসিক স্কুল।
ওখানে আসলে একটু গাইডের জন্য, একটু বেশি কড়া গাইডের জন্য আমার মা আমাকে ওখানে দিয়ে দিয়েছে যে একটু পড়ালেখা যাতে আরো ভালো হয়, কারণ মানে একটু প্রাইভেট স্কুলে দিয়েছে আর কি। তো আমার এসএসসি ছিল সেখান থেকে। তারপর আমি কলেজে হচ্ছে রাজু গুত্তরা মডেল কলেজ থেকে আমার এইচএসসি, দেন আমি বিউবিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি থেকে আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। মাস্টার্স এর কথা তো একটু আগেই বললাম, মাস্টার্সটা শুরু করেও শেষ করা হয়নি। সো এগুলাই ছিল আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন আর যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিতু ফরহাদ লিখেছে, তোমাদের রিলেশনশিপের কত ইয়ার্স পর তোমাদের ফ্যামিলি ফাইনালি বিয়ে হয়েছে, এন্ড ফ্যামিলি মেম্বার্সরা কি কোনো প্রবলেম ছাড়াই মেনে নিয়েছে? দেখি তোমার মনে আছে কিনা কয় বছর আমরা রিলেশনে ছিলাম? 4 বছর। কত সাল থেকে? 14 থেকে 18। হ্যাঁ 14 থেকে 14 ডিসেম্বর থেকে 18 জুলাইতে আমাদের বিয়ে হয়। তো সেভাবে 14 থেকে হ্যাঁ এমিলিয়া খুব মজা পেয়েছে। আর ফ্যামিলি, আচ্ছা ফ্যামিলি মেম্বাররা কি ঝামেলা করেছে কিনা? মানে না, বিয়ের সময় ঝামেলা হয়নি, বাট প্রথম দিকে একটু রিলেশন আছে যখন জানতে পেরেছে তখন আসলে ঝামেলা বলতে কি, ও ছিল স্টুডেন্ট, আমিও ছিলাম স্টুডেন্ট। আমি যখন ইউনিভার্সিটিতে আসি, ওকে আমরা সেম ইউনিভার্সিটিতেই ছিলাম, তো ওকে ছেড়ে দিতে পারো, ওই পাশে খেলতে পারে। সো আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ছিলাম, ও ছিল কত সেমিস্টার ছিল তুমি? 9th সেমিস্টারে ছিলাম। তো ইউনিভার্সিটি আমরা একসাথে কমপ্লিট করেছি। তারপরে মানে ক্যারিয়ার গড়ার আগে রিলেশন হওয়াতে স্বাভাবিক, ফ্যামিলিগত ভাবে কিন্তু একটা ইয়ে থাকে যে আগে নিজে স্টাবলিশড হও তারপরে একটা কিছু করো। সো ওই রকম অনেক বেশি প্রেশার ছিল এরকম না। তবে মানে আমার বাসা থেকে যেটা ছিল, আমার বাসায় ছিল যে ঠিক আছে তোমার পছন্দ ভালো কথা, ছেলে যদি স্টাবলিশড হয়ে সেভাবে আসে দেন আমরা দেখবো, এরকম একটা কথা ছিল আমার বাসা থেকে। আর ওদের বাসা থেকে এরকমই মনে হয় কিছু একটা ছিল, এরকম ছিল ডিফারেন্ট ছিল, বাট প্রথম থেকে জোরাজুরি করেনি, বাট মানে নিজের ক্যারিয়ারে ফোকাস করো, সেটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যাপি লিখেছে, দেশে আপনাদের বাড়ি কোন জেলায় দুইজনের? আপনাদের কি লাভ ম্যারেজ? আমাদের লাভ ম্যারেজ। দেশের বাড়ি আমি চাঁদপুরের মেয়ে। আমি ফেনীর হোলা জানো চাঁদপুরে হোলা মানে ঝাড়ুকে হলা বলে, হলা। তোমরা হচ্ছে ফেনীর হলা। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ফাতেমা আহমেদ লিখেছে, আমার কোশ্চেন, আপনার বয়স কত? এমিলিয়া নিজে টিভি অন করে ফেলেছে। আপনার বয়স কত? সেকেন্ড কোশ্চেন, আপনার বার্থডে তারিখ, এমিলিয়ার বার্থডে তারিখ, ফেভারিট খাবার ও কালার। আচ্ছা, এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, মানে বার্থডে, খাবার সবকিছু। আমার বয়স যেটা সেটা হচ্ছে আমি 95-এ ফেব্রুয়ারি 24 তারিখে হয়েছি। তো সেইভাবে হিসাব করলে 25। বয়সটা একটু কমায় বললে ভালো, বাট আমি তো একদম অ্যাকুরেট বলেছি। যাই হোক, নেক্সট কোশ্চেন হচ্ছে রাজিয়া সুলতানা লিখেছে, আপু এমিলিয়ার 1 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত ছবিগুলো যে ফ্লোরাল চাদরে বসিয়ে তুলেছো সেগুলো কই থেকে নিয়েছো? আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই করে। ওর যেই ফ্লোরাল মানে ওর যেই ম্যাটটা ছিল যেই চাদরটার উপর, সেটা আসলে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বানিয়ে দিয়েছে। আমি যখন প্রেগনেন্ট হই তখন আমি ওকে বলেছিলাম যে আমার বেবি হওয়ার পর আমাকে কিন্তু এরকম একটা বানিয়ে দিবি। সো ও এটা মনে রেখেছিল, ইভেন আমিও ভুলে গিয়েছিলাম। প্রথমবার যখন ও এমিলিয়াকে দেখতে আসে তখন ও বানিয়ে নিয়ে এসেছে। ওর কোনো পেজ নেই, তা না হলে আমি বলতে পারতাম যে আপনারা পেজে অর্ডার দিতে পারেন। ও আসলে নিজেই মানে ওর নিজের কাপড় চোপড় বানাতো, হ্যান্ড প্রিন্ট করতো, তো তারপরে আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে সাজ্জাদ ব্লগ পেয়ে বাংলাদেশে আসবেন কবে? গুলুমুলু মামাটার মাশাল্লাহ নামটা কে রেখেছে? আমরা কবে থেকে এখানে থাকি? তুমি থাকো হচ্ছে 1 বছর হয়েছে এই ডিসেম্বরে, নভেম্বরে। তো নভেম্বরে আসছো না? হ্যাঁ, নভেম্বরে আসছি। লাস্ট ইয়ার নভেম্বরের লাস্টে, সরি ডিসেম্বরের 1 তারিখ আসছো। আর আমি এসেছি এই বছর মার্চের 8 তারিখে। সো সেখানে আমার এখন 1 বছর হয়নি, ওর অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। প্রেমের বিয়ে নাকি পারিবারিক বিয়ে, বাকিগুলোর অ্যান্সার তো আমি দিয়ে দিয়েছি। ওর নামটা রেখেছি, এমিলিয়ার নামটা রেখেছি আমরা দুজন মিলেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন নিহারিকা নাহার লিখেছে, আপু প্লিজ আমার প্রশ্নের উত্তর দিও, ভাইয়ার সাথে কি তোমার ঝগড়া হয় না? আর হলেও কি করো? তোমরা কি মালয়েশিয়াতেই সেটেল হয়েছো নাকি আবার বাংলাদেশে যাবা? একটা করে অ্যান্সার দিই।
ভাইয়ার সাথে আমার ঝগড়া হয় না, ঝগড়া অনেক হয়, প্রত্যেকদিন আমাদের ঝগড়া হয়। বাট ঝগড়াটা কিভাবে বলবো, মানে ঝগড়া বলতে কথা কাটাকাটি হয় এরকম, মানে হয় না দুজন একসাথে থাকলে, দুটো হাড়ি একসাথে থাকলে তো ঠাস ঠাস শব্দ হবেই, সো ওরকম তো হয়। আর হলে কি করি, মানে আমাদের যেটা প্লাস পয়েন্ট বা আমি বলবো পজিটিভ দিক ঝগড়ার দিকে, সেটা হচ্ছে যে আমরা ঝগড়া হলে কখনো কথা অফ করি না, কথা আরো বেড়ে যায়। দেখা যায় যে আর্গুমেন্ট হয় অনেক বেশি, আমি ওকে বলছি তুমি এটা করেছো এই জন্য এরকম হয়েছে, ও বলবে যে তাহলে তুমি এটা কেন করেছো, মানে কথা বলতে বলতে কাটাকাটি হয়, তারপরে আস্তে করে ঠিক হয়ে যায়। মানে আমরা দুজনের কেউই রাগ ভিতরে পুষে রাখার মতো না, মানে আমিও পারি না, আমার কাছে যেটা মানে মনে হয় যে ওটা ভুল করেছে বা বলার মতো, সেটা আমি সাথে সাথে বলে দিব, আর একদম চিল্লায় অবস্থা খারাপ হয়ে যায়। আর ও সেম তাই। তো সেদিক থেকে দেখতে হলে যে একটা ব্লাস্ট হয়, তারপর সবকিছু আবার একদম ঝড়ের মতো আসে, সব ঠিক হয়ে যায় এরকম। তোমরা কি মালয়েশিয়াতেই সেটেল হয়েছো নাকি আবার বাংলাদেশে যাবা? মালয়েশিয়াতে সেটেল বলতে, মালয়েশিয়াতে তো সিটিজেনশিপ দেয় না, ওর জব পারপাস আছি আমরা, সো ওর জব যতদিন আছে ততদিন আছি এরকম আর কি। ফাইনালি আমিলিয়াকে ঘুম পাড়িয়ে আমরা এসেছি। এই একটা কোশ্চেন আনসার ভিডিও কত ঘন্টা ধরে করতেছি? 2 ঘন্টা। এই জন্য আসলে আমি এই ধরনের ভিডিও করতে ভয় পাই, কারণ একসাথে বসে একাধারে করা সম্ভব হয় না আমিলিয়াকে নিয়ে। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। সেটা হচ্ছে যে আবারও মাজেদা আক্তার, উনি মনে হয় এর আগে একটা করেছিল, আপু ভাইয়া এত লাজুক কেন? তোমার স্বভাব লাজুক। এই যে দেখো আমি কত জোরে জোরে কথা বলছি, আর তুমি এত আস্তে আস্তে কথা বলতেছো, কেউ মনে হয় হেডফোন লাগায় জোরে সাউন্ড বাড়ায় শুনতে হবে তোমার পার্ট। লাজুক কেন তুমি? তোমাকে ছোটবেলায় লজ্জাপতি গাছ দেওয়া হয়েছিল? দিছিল মানে যাতে বেশি লজ্জা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সুমা, ভাইয়া কি শান্ত নাকি রাগী? আপু জানতে চাই। একটা জিনিস, যারা অনেক বেশি চুপচাপ থাকে তাদের তারা অনেক রাগী হয় না, তাদের রাগটাও অনেক মানে বেশি হয়। দেখা যায় যে ওর রাগ অনেক বেশি না, তবে মানে যখন রাগে তখন সেটা অনেক বড় বিশাল ভয়ানক হয়। আর এমনিও শান্ত, সবসময় শান্ত, বাট যখন রাগে তখন এমনিতে উঠে গেছে। সো এই তো, লাজুক, শান্ত, আবার রাগীও, সব মিলে কম্বিনেশন। আচ্ছা, বাট বেশি একটা রাগি না, শান্তই বেশি। রিয়া মন্ডল লিখেছে, অ্যামেলিয়ার কত ওয়েট হয়েছিল জন্মের সময়? 2.5, 2.5 কেজি হয়েছিল, মানে আরেকটুর জন্য প্রিম্যাচিউরড হয়নি। নীলপরি ফারিয়া, আপু তোমার শখ কি? আমার শখ আসলে ফ্লাকচুয়েট করে, কখনো মনে হয় এটা আমার, তবে আমার ক্রাফটিং করতে খুব ভালো লাগে। আমি আগে একটা সময় ছিল যে খুব বেশি করতাম, ইদানিং সময় পাই না, তবে আমার শখের মধ্যে যদি বলি তাহলে ক্রাফটিং আমার ভালো লাগে। তারপর হচ্ছে জাকির লাবিবা, কেমন সং শুনতে পছন্দ করো? আমি রবীন্দ্রসঙ্গীত অল টাইম, আর ফেভারিট সিঙ্গার হচ্ছে শাহানা বাজপেয়ী, আর ওর ক্ষেত্রে হচ্ছে কান্ট্রি সং। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আই এম হিমেল লিখেছে, অ্যামিলিয়াকে দেখলেই মন ভালো হয়ে যায়, গুলুমুলু কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু কিছু মনে করবেন না, আপনি প্রায় মুরগির মাংস রান্না করেন, অন্য কিছু মাংস কি পছন্দ করেন না নাকি অন্য মাংসের প্রবলেম আছে? মুরগির মাংস আমি পছন্দ করি। একটা টেবিলে যদি মুরগি গরু থাকে মাংস হিসেবে, মানে আইটেম, তো আমি ডেফিনেটলি মুরগিটা নিব। আর ও হচ্ছে বিফের ফ্যান। বাট প্রবলেম হচ্ছে এখানে আসলে বিফ, খুব ভালো বিফ পাওয়া যায় না, পাওয়া যায় বাট এটা আনতে অনেক দূরে যেতে হবে। মানে একটা বাংলাদেশি দোকান আছে সেখানে, ওটা ছাড়াও অনেক দূরে, জর্জ টাউন অনেক দূরে, বেশি দূরে না, 17-18 কিলো। বাট এই মুহূর্তে হচ্ছে এখানে লকডাউন দেওয়া, তো সো লকডাউনের পর আমরা বেশ কিছুদিন আটকে আছি, তো আমরা যেখান থেকে মাংসটা নিয়ে আসি ওটা হয় না, তো দেখা যায় যে মুরগিটাই বেশি খাওয়া হয়, আর মুরগি আমার পছন্দ। তাহসিনা ফিমা লিখেছে, আপু র্যাপিড ফায়ার, ওকে। ফুচকা নাকি চটপটি? ফুচকা। তোমারও ফুচকা। লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ? লাভ ম্যারেজ। বাংলাদেশ নাকি মালয়েশিয়া? কোন সেন্সে ডিপেন্ড করবে। একটা জিনিস বলি, আপনার বাসার যে বিছানাটা সেটা কিন্তু আপনার সবচেয়ে আরামের ঘুমের জায়গা। তো আপনি যেখানেই ঘুরতে যান না কেন, হয়তো 2-3 দিন খুব ভালো মতো ঘুরলেন, খুব ভালো লাগলো, এনজয় করলেন, বাট আলটিমেটলি বাসায় এসে যখন বিছানাতে শুবেন সেই ঘুমটা হবে পারফেক্ট। সো দেশেও সেরকমই, আপনি দেশের বাইরে যারাই থাকুক না কেন, আপনি হয়তো জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ ভালো আছি, লাইফস্টাইল ভালো, বাট
মনের দিক থেকে মনের গভীরে সবচেয়ে শান্তির জায়গা যদি বলি সেটা অবশ্যই বাংলাদেশ। তো বাংলাদেশ নাকি মালয়েশিয়া ডিপেন্ড করবে কোন ক্ষেত্রে বলা হয়েছে। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। ইদানিং সমুদ্র মানে সমুদ্র হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, বাট বেশিক্ষণ না, বাট পাহাড়ে সারা জীবন থাকা যায় এরকম। বৃষ্টি নাকি রোদ? বৃষ্টি। রোদ। বৃষ্টি। তুমি তো আমার অপোজিট। অ্যামেলিয়ার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। থ্যাংক ইউ। সেটা এটাও বলেছি, মালয়েশিয়াতে কি সেটেলড হবে? মালয়েশিয়াতে সেটেল হওয়া প্ল্যান নেই আমাদের। বাংলাদেশে চলে মানে এখানে থাকার ইচ্ছা নেই, বেশি হলে 2-3 বছর নেই। আপু ভাইয়া কি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, কিভাবে বাইরে গেছে একটু ডিটেলস বলবে, এটা বলেছে রক্তিমা। না, আমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার না, আমি প্রাইভেট সেক্টরে। আমি অ্যাকচুয়ালি হচ্ছে স্পেসিফিকলি বললে আমি জব করি ইন্টেলে। সো এটা হচ্ছে চিপ ডিজাইন সার্ভিস চিপ ইন্টেল। আমি রিসেন্টলি ইন্টেল জয়েন করেছি। এর আগে আসলে আমি চিপ ডিজাইন সার্ভিস কোম্পানিতে ছিলাম, এখন ডিরেক্ট ইন্টেলে জয়েন করলাম লাস্ট এই নভেম্বরের 4 তারিখে। সো অনেকে কোশ্চেন ছিল যে ভাইয়া কি কম্পিউটার ইঞ্জিনিয়ার কিনা? না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমি হচ্ছি কিভাবে বললে হবে, আইসি ফিজিক্যাল ডিজাইনার। অ্যাকচুয়াল ডেজিগনেশন হচ্ছে এসওসি ডিজাইন ইঞ্জিনিয়ার। সো যার মানে হচ্ছে সিস্টেম অন এ চিপ ডিজাইন ইঞ্জিনিয়ার। যারা যারা টেকনোলজি সম্পর্কে একটু জানে, হয়তো মাইক্রো প্রসেসর, ইন্টিগ্রেটেড সার্কিট, ওইসব নিয়ে যারা জানে তারা তো বুঝবে যে এটা আসলে কোন ফিল্ড। বাট ইন্টেল সম্ভবত সবাই মোটামুটি জানে। তো ভাইয়া কোথায় জব করে? ভাইয়া ইন্টেলে জব করে, এক কথায় বলতে গেলে। রাফিয়া স্টুডিও লিখেছে ঝাল নাকি মিষ্টি? অবশ্যই ঝাল। ঝাল ঝাল, তোমারও তো ঝাল। ব্ল্যাক অর হোয়াইট? হোয়াইট। ওরও হোয়াইট। বাংলাদেশ কবে আসবে? ইনশাল্লাহ যখনই নেক্সট ইয়ার। অ্যামেলিয়ার নাম কি রেখেছে? আমরা। ভাইয়া ফাহমিদা মিম লিখেছে আসসালামু আলাইকুম, এট ফার্স্ট টেক মাই লাভ। আপু ভাইয়া কি জব করে? এখানে বললাম। আচ্ছা, এগুলো সব বলে দিয়েছি, আপনার কোশ্চেনের অ্যান্সার একটাকে বলে দেওয়া শেষ। মিতু ফরহাদ তোমাদের রিলেশনশিপে কত ইয়ার পর? আচ্ছা, এটা তো আমি বলেছি। শিলা সিদ্দিকি মালয়েশিয়াতে কি পার্মানেন্ট থাকার ইচ্ছা? না। অ্যামেলিয়াকে নিয়ে ফিউচার প্ল্যান কি? অ্যামেলিয়াকে নিয়ে আমি আসলে এখন খুব একটা প্ল্যান করছি না, বড় হোক ছোটই থাকুক আমি চাই, দেখা যাক সেটা আস্তে আস্তে কি হয়। প্রিয়ন্তী দাস লিখেছে অনলি 2 কোয়েশ্চেন্স আই ওয়ান্না আস্ক ইউ। ওকে, প্রথমটা ছিল কিভাবে এত ফিট আছেন বেবি হওয়ার পরেও। আসলে আমি প্রি প্রেগনেন্সি আর পোস্ট প্রেগনেন্সি পিকচারে কোনো পরিবর্তন খুঁজে পাই না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, হু প্রপোজড ইউ ফার্স্ট, ইউ অর ভাইয়া? প্লিজ শেয়ার ইউর লাভ স্টোরি। লাভ স্টোরি অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। সো প্রি প্রেগনেন্সি পোস্ট প্রেগনেন্সির ব্যাপারটা পুরোটাই হচ্ছে মানসিক। মানে আমার প্রথমে মনে হয়েছিল যে আমি মনে হয় আর আগের জামাতে ফিরে আসতে পারবো না, তবে এরকমটা না। আমার হাজবেন্ড আমাকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছিল, বলছিল তুমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছ, এই পাশে আসো। ও বলেছিল যে এটা আসলে মানুষের ভুল ধারণা যে বাচ্চা হওয়ার পর মানুষ মোটা হয়ে যাবে, এটা সম্পূর্ণ মানসিক। যদি চাও অবশ্যই সম্ভব, আর সেটা আসলেই সম্ভব। এটা এরকম কঠিনও কিছু না যে অনেক বেশি কিছু করতে হবে। সো আমি এটা নিয়ে ডিটেল একদিন বলবো, কারণ আমাকে অনেকেই কোশ্চেন করে যে আপু প্রেগনেন্সি মানে বাচ্চা হওয়ার পর পেট কিভাবে কমে গেছে তোমার, তুমি কিভাবে আগের জায়গায় ফিরে এসেছো। সো ইনশাল্লাহ এটা নিয়ে বলবো। তবে এখন শর্টলি যদি বলি, মানসিক মানে মনে যদি ইচ্ছা থাকে যে না আমি আগের জায়গায় ফিরে আসবো, সো এটা পসিবল। এটা এমন মানে অনেক বড় কিছু না। আর হু প্রপোজড ইউ ফার্স্ট? কে প্রপোজ করেছিল প্রথমে? তুমি ভুলে গেছো? না, আমরা কেউ কারো প্রপোজ করি। কে কারো প্রপোজ করি নাই? কে প্রপোজ করে? এইটা একটা অনেক বড় সমস্যা। ও হচ্ছে এখন স্বীকার করতে চায় না যে ও আমাকে প্রপোজ করছিল। আচ্ছা আচ্ছা, স্বীকার করো তুমি করছো। নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা এটা বলেছি, টিএন ফুড কিচেন। আপু তোমার মনটা অনেক ভালো আছে। আপু তোমার জন্মদিন কবে? তোমার হাউস ট্যুর নিয়ে ভিডিও করো, মেকআপ ভিডিও করো। আল্লাহ, উনি তো রিকোয়েস্ট করছে অনেক। মেকআপ আসলে আমি অনেক বেশি করতে পারি না, তবে যদি কখনো করি যে কোথাও যাচ্ছি ঘুরতে মেকআপ করছি, সো তখন ইনশাল্লাহ শেয়ার করব। আর হাউস ট্যুর নিয়ে আমার প্ল্যান আছে ইনশাল্লাহ। আসলে প্রবলেম ইনশাল্লাহ। আর আমার জন্মদিন হচ্ছে 24শে ফেব্রুয়ারি। এই তো। সো আজকে লাস্ট কোশ্চেন বলি। আজকে তারা মানে আমি আসলে অর্গানাইজ করে যে এটার পর এটা বলবো এভাবে করিনি। দেখা গেছে একটা প্রশ্ন এসেছে, ভালো লেগেছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এরকম হয়েছে। তো সেভাবেই র্যান্ডমলি কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আমি জানি না আপনাদের কতটুকু
প্রশ্নের উত্তর দিয়ে আমি স্যাটিসফাইড করতে পেরেছি, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য, আমাদের সম্পর্কে। আর আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে আনিকা মিনি, আপু আপনি সব সিচুয়েশনে এত কাম থাকেন কিভাবে? রাগ নেই আপনার একদম, আপনার ইন্সপিরেশন জানতে চাই আপু, আপনি সব সিচুয়েশনে একদম কুল, মাশাআল্লাহ, কিভাবে মেনটেন করেন সবকিছু? আচ্ছা, আমি রাগ নেই এটা বললে একদমই ভুল হবে, আমার অনেক রাগ। অনেক মানে কি, তোমার থেকে কম? আমার চেয়ে কম না? আচ্ছা, আমার অনেক রাগ। আর আমার রাগের ব্যাপারটা বলি, আমার রাগ হচ্ছে উঠেও একদম খুবই জলদি, আর রাগটা একদম থেমে যাও খুব সাডেন, একদম তাড়াতাড়ি। দেখা যায় যে আমি রাগ ভিতরে পুষে রাখতে পারি না, তো দেখা যায় একটা কিছু নিয়ে আমার রাগ হলো, তো দেখা যায় আমি সাথে সাথে সেটা নিয়ে একদম পুরো বাস্ট আউট হয়ে যাবে, ওকে বলবো যে এটা কেন হয়েছে, মানে যার উপরেই হোক না কেন, মানে আমি ফিলিংস শেয়ার করে ফেলি, ভিতরে রাখি না। আর রাগটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেমন ওর সাথে যদি রাগ হওয়ার পরে আমি ওকে কিছু বলি, 5 মিনিট পরে আমার মানে নিজেরই খারাপ লাগা স্টার্ট হবে, আমি কেন এটা বললাম। তো দেখা যায় এই জন্য রাগ হয়, আবার সাথে সাথে চলেও যায়। তো অনেক বেশি রাগ হয়, এটা কেন বললাম, অনেক বেশি তা আমার রাগ তো এরকমই, তাই না? এটাকে তুমি রাগ বলবা? এটা হচ্ছে কথা কাটাকাটি। আচ্ছা, আপনার ইন্সপিরেশন? আমার ইন্সপিরেশন কে? আমার হাজবেন্ড অবশ্যই। ইন্সপিরেশন কেন বলবো, ও হচ্ছে এমন একটা পার্সন যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি, সব বলতে সব, মানে আমার ভালো লাগে খারাপ লাগে, একটা ছোট থেকে ছোট ব্যাপারও কিছু হলে মানে ওকে যে খোঁচা এটা এরকম হয়েছে জানো, এরকম এরকম। তো দেখা যায় মাঝে মধ্যে খুব উইলিংলি অ্যান্সার দেয়, মাঝে মধ্যে শুনেও না। দেখা যায় অনেকক্ষণ বকবক করছি, তারপরে আমি বললাম যে আচ্ছা বলো তাহলে এটা কেন হয়েছে, ও তখন হ্যাঁ কি বলছো, তখন আমার রাগ হয়। তো আমার রাগটা হচ্ছে এরকম, প্রতিদিন এরকমই ঝগড়া। দেখা যাচ্ছে কিছু অনেক কিছু বলছি, কিছুক্ষণ পরে হচ্ছে আবার বলবে যে কি জানি বলছো, আবার বলো তো, আবার বলো তো। সো রাগ না এটা আমার, এটা তোমার সমস্যা, আমি যেটা বলি। ঠিক। কিভাবে মেনটেন করো? সব সিচুয়েশনে কুল থাকি না, মানে আমাকে খুব জ্ঞান দেয়। দেখা যায় যে আমি আমার মধ্যে কিন্তু এখনো সেই রকম যে খুব ম্যাচিউর হয়ে গেছি সব ব্যাপারে, এরকমটা আসেনি। দেখা যায় যে আমিও ছোট বাচ্চাদের মতো অনেক সময় খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলি। তো দেখা যায় যে মানসিক সাপোর্টটা ও দেয়, ও বলে যে তুমি এখনই এটা কেন করছো, এটা এরকম করা ঠিক না। তো আমার সার্বিক সহযোগিতায় থাকে হচ্ছে ও। তো ইন্সপিরেশন বলি বা যেটাই বলি সবকিছুতে ওর হেল্পটা অনেক বেশি থাকে। আর সবকিছু মেনটেন করা হইতো, সবকিছু মিলিয়ে। যেমন আমি বলি, এটা আসলে আমি সব হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলতে চাই, মানে এই কথাটা দিয়ে আমি আমার আজকে ভিডিওটা শেষ করি, যে যারা নিউলি ম্যারিড আছেন বা যাদের নিউ বেবি হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা বাচ্চাকে মেনটেন করাটা অনেক কঠিন একটা ব্যাপার। সো সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের একদম ইকুয়াল কন্ট্রিবিউশন থাকতে হবে। বাচ্চাটা যেমন দুইজনেরই, তো সেটার লালন পালন বা সেটা তাকে হচ্ছে বেড়ে ওঠার ক্ষেত্রে দুইজনেরই সাপোর্ট থাকতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি সারাদিন করি, হ্যাঁ ও হয়তো আমার মতো পুরোটা সময় করতে পারবে না, তবে ওর ক্ষেত্রে যতটুকু সম্ভব একদম 100% ও দেয়। বাট আমি সবসময় সেটা বুঝি না, দেখা যায় আমি মাঝে মাঝে বলি তুমি এটা কেন করছো না। কিন্তু সত্যি কথা বলতে অ্যামেলিয়ার জন্মের পর থেকে এই পর্যন্ত আমি যদি বলি আমি ওর জন্য 50% করেছি, বা আমি 40% বলতে পারবো, বাট ও হচ্ছে ম্যাক্সিমাম। যেমন যেহেতু আমার সিজারে বেবি হয়েছিল, সেটা রিকভারি থেকে স্টার্ট করে আমি আমার মার বাসায় যাইনি, বা আমার মা বা শাশুড়ি কেউই কিন্তু আমার রিকভারিতে হেল্প করতে হয়নি, কারণ আমার হাজবেন্ড পাশে ছিল। সো আমি বলবো যে হাজবেন্ডের পাশে থাকাটা অনেক 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 বেশি দরকার। সো আপনি অনেকে যখন আমাকে বলে যে আপু আপনি বাচ্চা কিভাবে পালছেন, আপনার মানসিক মানে আমি তো খুব ডিপ্রেসড হয়ে যাই, আমি আসলে পারি না, সব মিলে মেজাজ গরম হয়ে যায়, মাঝে মধ্যে খুব কষ্ট হয়, কিভাবে হচ্ছে। তো সবকিছুরই আসলে বললাম যেটা আপনার হেল্প লাগবে। একটা মা বা একজন মানুষ, আসলে মানুষেরা ভুল বলে যে মা পারে সবকিছু, মায়েরও হচ্ছে মানে ব্রেক দরকার হয়। তো যেটা বললাম, রাতের বেলা দেখা যায় ম্যাক্সিমাম সময় ও অ্যামেলিয়াকে ঘুম পাড়াচ্ছে, তো দেখা যায় যে সন্ধ্যার পর থেকে আমি আমার মতো আমার সময়টা পাই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে, তাহলেই হচ্ছে সবকিছু অনেক বেশি ইজি হয়ে যায়, আর তখন কষ্টটাও গায়ে লাগে না। যেটাই হয় মনে হচ্ছে যে ধরেন আপনি এক জায়গায় একা একা হাঁটছেন আর আপনার সাথে একজন সঙ্গী আছে, তো দেখা যাবে যে দুজন মিলে কথা বলতে বলতে কিন্তু রাস্তা অনেক ইজিলি পার হয়ে যাওয়া যায়। তো ব্যাপারটা সবকিছুই এরকম, তো বাচ্চা পালা বা সংসার করা সব ব্যাপারটাই আসলে এরকম যে সাপোর্ট থাকতে হবে, আর পাশে একজনের সাথে যদি ইকুয়ালি আপনার সাথে সেও কন্ট্রিবিউট করে, তাহলে আসলে কষ্টটা ওরকম থাকে না, তাই না?
ঠিক আছে, তাহলে আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরকম তো যাই হোক, অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া কেন এত ক্যামেরার সামনে আসে না। ভাইয়া বিহাইন্ড দ্য ক্যামেরা আসলে সবকিছুই দেখে, সব ব্যাপারেই থাকে। এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার শেয়ার করতে বলো, শেয়ার। করবেন। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।